কেউ কথা রাখেন। 21শে জুলাই নিয়ে আজকের দিনেও দুই তৃণমূল কংগ্রেস তাদের মধ্যে চলছে দড়ি টানাটানি। কি হয়েছিল 21শে জুলাই, কেন আজও ধামাচাপা রিপোর্ট, ইতিহাস কি বলছে? তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় হচ্ছে 21শে জুলাই। এখনো বাকি রয়েছে অন্তত 21 দিন তো বটেই। যে 21শে জুলাই 1993 সালে ঘটেছিল, ঠিক কি ঘটেছিল সেদিন, কি বলা হয়েছে পরবর্তীকালে আদালতে দাঁড়িয়ে? অনেকে অনেক কিছু রাজনৈতিক দাবি করতেই পারেন, কিন্তু আদালতে দাঁড়িয়ে ঠিক কি বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে, পরবর্তীকালে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছিল, সেখানে কি উঠে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি ছিল, তৎকালীন রাজ্য সরকার হিসেবে বামফ্রন্ট সরকারের কি বক্তব্য ছিল, এবং আজকে এই যে তৃণমূল কংগ্রেসের দুটি বিভাগ অর্থাৎ কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল উভয় পক্ষই বলছে এই 21শে জুলাই পালন করবেন তারা, তাদের কি আদৌ 21শে জুলাই নিয়ে এই যে বক্তব্য রাখছেন সেই বক্তব্য রাখার অধিকার আছে? থাকলে কেন আছে, না থাকলে কেন নেই, এই সবকিছু উঠে আসবে আমার এই প্রতিবেদনে। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে মহাকরণ অভিযান করেছিলেন, এই দিনটির ঠিক কিছুটা আগে ফিরে যাই। তার কারণ 1993 সাল বা 90-এর দশকের গোড়ার দিকে তখন ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে কংগ্রেস, এবং দুটি গোষ্ঠী মূলত ছিল, একটি প্রিয়রঞ্জন দাসমুন্সির গোষ্ঠী, অন্যটি সোমেন মিত্রর গোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায় তুলনামূলকভাবে প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি একাই যুব কংগ্রেসের দায়িত্ব নিয়ে যুব কংগ্রেস নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, এবং তিনি বিভিন্ন কর্মসূচি তার করেন, এবং 21শে জুলাই থেকেই তার পাদপ্রতিবের আলোয় চলে আসা এবং সেভাবে তার গ্রাফ তারপরে ক্রমশই ঊর্ধ্বমুখী হয়েছে, কখনো আর নামেনি কংগ্রেসই জমানায়। এই 21শে জুলাইয়ের আগে নভেম্বর মাস 1992 সালের 25শে নভেম্বর যুব কংগ্রেসের ব্যানারে ডাকা একটা কর্মসূচি, সেই কর্মসূচি ছিল বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা। সেই মৃত্যু ঘণ্টায় একা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই যুব কংগ্রেসের পক্ষ থেকে যত মানুষ সেদিন জড়ো হয়েছিলেন, ব্রিগেড ভরিয়ে ফেলেছিলেন প্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণেই, যেটা তার আগে জ্যোতি বসু পর্যন্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনতেন না, তিনি বলতেন যে বিরোধীদের কে একজন, এরম ভাবেই বলতেন, মমতা শব্দটা তিনি উচ্চারণ করতেন না। ঠিক তারপরেই আমরা দেখেছিলাম সিপিএম এর পক্ষ থেকে যে পরবর্তী যে স্লোগান হয়েছিল পরবর্তী সময়, সেখানে বলা হয়েছিল দেখে যা মমতা, জ্যোতি বসুর ক্ষমতা ইত্যাদি। ফলে বোঝাই যাচ্ছে যে সেই সময় শাসক দল বুঝিয়ে দিয়েছিল লড়াইটা আর শুধুমাত্র কংগ্রেসের নয়, লড়াইটা মমতার বিরুদ্ধে। তারপরেই এই নো এপিক নো ভোট বা নো কার্ড নো ভোট, এই কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নামেন 1993 সালে। সেই সময় নির্বাচন কমিশনার টিএন সেশন, তিনিও বলছেন যে এই ভোটার আইডেন্টিটি কার্ডের প্রয়োজনীয়তার কথা তিনিও বলছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই দাবিতেই নামছেন। তার দাবি ছিল যে সিপিএম এর পক্ষ থেকে ভোটে রিগিং করা হয়, যেহেতু ভোটার আই কার্ডের কোনো বন্দোবস্ত ছিল না, সেখানে একজন মানুষের নামে অন্য একজন গিয়ে ভোট দিয়ে চলে আসতে পারতো, এবং সেই কারণেই প্রচুর পরিমাণ রিগিং হতো, রিগিং করেই বামফ্রন্ট জিতছে বারংবার, এই অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে ওই এপিক ছাড়া ভোট নয়, এই দাবিতেই রাস্তায় নেমেছিলেন তিনি। যুব কংগ্রেসের এই মহাকরণ অভিযান, এবং সেই মহাকরণ অভিযানে বিভিন্ন দিক থেকে মানুষ এসে জড়ো হন। তারপরে সেই মানুষের যে অভিমুখ মহাকরণের দিকে যখন যায়, তখন তা এমনই পরিস্থিতিতে পৌঁছয় পুলিশ গুলি চালায়। এটা ছিল পুলিশের অফিসিয়াল বয়ান। এবার আসি সেদিনে আদালতে বা পুলিশের হলফনামায় কি কি তথ্য জমা পড়েছে এখনো পর্যন্ত। 21শে জুলাই 1993 এর সমাবেশ সম্পর্কে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানের দিন পুলিশের পেশ করা রিপোর্ট হলফনামায়। মেয়র রোডে 15,000,
ধর্মতলায় 15,000, ব্রেবর্ন রোডে 10,000, স্ট্র্যান্ড রোডে 10,000, বিবি গাঙ্গুলি স্ট্রিটে 7,000। পুলিশের হিসেবে সব মিলিয়ে প্রায় 57,000-এর একটা জমায়েত হয়েছিল ওই চত্বরে, ধর্মতলা চত্বরে। পুলিশ এই মিছিলের ওপর, যখন এই মিছিল পুলিশের মনে হয় যে তারা মহাকরণ প্রবেশ করে ফেলতে পারে, সেই কারণে পুলিশ গুলি চালায় বলা হয়েছিল। পুলিশ কত গুলি চালিয়েছিল? পুলিশ 121 রাউন্ড গুলি চালায়। 75 রাউন্ড গুলি চলে রাইফেল থেকে, 46 রাউন্ড রিভলভার থেকে গুলি চলে। এটা হাইকোর্টে হলফনামা দেয় বামফ্রন্টের সরকার, এবং সেই সময় যে হলফনামাটা দেওয়া হয়েছিল সেটা 1993 সালের 2রা অগস্ট। 21শে জুলাইয়ের ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে হলফনামা জমা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তের হলফনামায় কি ছিল? যুব কংগ্রেসীদের আক্রমণে 215 জনের বেশি পুলিশ কর্মী আহত হন। আহতদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি সদর, 7 জন ডিসি, 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক ছিলেন। কোন কোন পুলিশ কর্মীর দেহে বোমার স্প্লিন্টার ও পাইপ গানের বুলেট পাওয়া গিয়েছিল হলফনামায় তাও উল্লেখ করে সরকার। অর্থাৎ সরকার বুঝিয়ে দিয়েছিল তার হলফনামা দিয়ে যেটা একটা শুধুমাত্র শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন ছিল না, এই আন্দোলনে সম্পূর্ণভাবে হিংসাত্মক হয়ে উঠেছিল। এখানে আন্দোলনকারী বা বিক্ষোভকারীরা বোমা ছুঁড়েছিল এবং পাইপ গান থেকে গুলি করেছিল। সেই গুলি এবং স্প্লিন্টার পুলিশ কর্মীদের গায়ে লাগে। পুলিশ কর্মীরা আত্মরক্ষার জন্য এবং রাইটার্স বিল্ডিং, তৎকালীন যে প্রশাসনিক ভবন, সেই মহাকরণকে যাতে এই উন্মত্ত জনতা প্রবেশ না করে সেই জন্য গুলি চালাতে বাধ্য হয়। এটা ছিল হলফনামায় বক্তব্য। এবার খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, সেদিন কার নির্দেশে গুলি চালিয়েছিল পুলিশ? ঘটনা 16 বছর পর কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি দৈনিকের সাংবাদিকের কাছে এ নিয়ে কিছু কথা বলেছিলেন তুষার তালুকদার। তুষার তালুকদার ছিলেন কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার, যার সময় এই ঘটনা ঘটে। সেই ঘটনা ঘটা 16 বছর পর তুষার তালুকদার এই রিপোর্টটা, মানে তিনি এই সাক্ষাৎকারে এই কথা বলেছিলেন। তিনি কি বলেছিলেন? 1993-এর 21শে জুলাই লালবাজারে বসে তিনি কোনো গুলি চালানোর নির্দেশ দেননি। দর্শকদের জানিয়ে রাখি, সেদিন একই সময় ওই সময় তৎকালীন খুব গুরুত্বপূর্ণ অফিসার ছিলেন, পরবর্তীকালে রাজ্য পুলিশের ডিজি হন চয়ন মুখোপাধ্যায়। আইজি আইন শৃঙ্খলা হয়েছিলেন, ডিজি হয়েছিলেন, গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। খুব এফিশিয়েন্ট বা দক্ষ অফিসার ছিলেন চয়ন মুখোপাধ্যায়। তিনি ব্রেবর্ন রোডের দিকে ছিলেন। তার সঙ্গে যে সমস্ত পুলিশ কর্মীরা ছিলেন, ব্রেবর্ন রোড যথেষ্ট উত্তপ্ত হয়েছিল। 130 রাউন্ডেরও বেশি শেল ফাটানো হয়, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। 130 রাউন্ডেরও বেশি কাঁদানে গ্যাসের শেল, মানে কিন্তু যথেষ্ট উত্তপ্ত ছিল ব্রেবর্ন রোড চত্বর। কিন্তু সেখানে গুলি চালানো হয়নি, গুলি চালানো হয়েছিল এই দিকটায়, মহাকরণের দিকটায়, কারণ মহাকরণের দিকে পুলিশ ঝুঁকি নিতে চায়নি। এটাই ছিল বক্তব্য। এবং সেই জায়গায় চয়ন মুখোপাধ্যায় যেখানে ছিলেন সেখানে কিন্তু কোনো গুলি চলেনি। এবার আসি, রাজনৈতিক মহলের কি দাবি ছিল? রাজনৈতিক মহলের দাবি ছিল যে অবস্থার অবনতি ঘটতে থাকায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তর নির্দেশে কলকাতার পুলিশ কমিশনার তুষার তালুকদারের নেতৃত্বাধীন পুলিশ গুলি চালায়। সেই মনীশ গুপ্ত, যে মনীশ গুপ্ত তৃণমূল কংগ্রেসের আমলে প্রথমে বিদ্যুৎ মন্ত্রী, পরে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। এবার আসি, এই ঘটনার প্রেক্ষিতে মোট কতজনের মৃত্যুর কথা বলে থাকে তৃণমূল কংগ্রেস? যে তাদের কথা নাম বলে রাখছি আমি: ইনু মিয়া, বন্দন দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, প্রদীপ রায়, রঞ্জিত দাস, মোহাম্মদ আব্দুল খালেক। এদের মৃত্যু হয় বলে দাবি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদের নামই ওখানে ওঠে। এবার 2011 সালে, 1993 সালের পর, ঘটনার প্রায় 18 বছর পর ক্ষমতায় আসেন তৃণমূল কংগ্রেসের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন। ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন গঠন করেন। বিচার বিভাগীয় তদন্ত হবে সেই নির্দেশ দেওয়া হয়। এবং 2014 সালে সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছিল সুশান্ত চট্টোপাধ্যায়ের এই বিচার বিভাগীয় কমিশন, এটাই আমরা জানতে পারি। এক্ষেত্রে কমিশনের কি বক্তব্য ছিল?
বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় সরাসরি বলেছিলেন, দ্য পিপল who were at the helm of the Home Department as well as the police brass cannot escape responsibility. অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক যারা ছিলেন, নেতৃত্বে যারা ছিলেন, তারা এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারেন না। খুব সুস্পষ্টভাবে একথাই বলা হয়েছিল বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের প্রাথমিক রিপোর্টে। দ্বিতীয়ত কি, জাস্টিস চট্টোপাধ্যায় তার রিপোর্টে কোনো আধিকারিকের নাম সরাসরি উল্লেখ করেননি। কেন উল্লেখ করেননি? সেই সময়ে যারা ছিলেন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত ততদিনে তৃণমূল কংগ্রেসের বিদ্যুৎ মন্ত্রী হয়ে গিয়েছেন, ফলে সুশান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্টে মনীশ গুপ্তর নাম উঠে আসেনি। এর ফলে কমিশনের যে প্রাথমিক রিপোর্ট, যেখানে তৃণমূল সরকার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল বলেই মনে করে রাজনৈতিক মহলের একাংশ, এই জাস্টিস চট্টোপাধ্যায়ের যে কমিশন, সেই কমিশনে সাক্ষ্য দেওয়া হয়েছিল এবং সাক্ষ্য নেওয়া হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যেরও। বুদ্ধদেব ভট্টাচার্য তার এই 21শে জুলাই কমিশনে হাজিরা দেন এবং তার বক্তব্য ছিল, অগণতান্ত্রিক উপায়ে মহাকরণ দখল রুখতে এবং আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেদিন গুলি চালানো ছাড়া পুলিশের উপায় ছিল না। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সেই জায়গা থেকে তিনি খুব সুস্পষ্টভাবে যে সরকারের যে অবস্থান ছিল সেই অবস্থানই কিন্তু 21শে জুলাই কমিশনেও জানিয়েছিলেন। তাহলে 21শে জুলাই কমিশন তার প্রাথমিক রিপোর্ট দিয়ে দিয়েছিল এবং তারপরে 2014 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, 2014 সালে এই রিপোর্ট জমা পড়েছিল বলে আমরা জানতে পেরেছিলাম। এবার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন, 2017-র যে 21শে জুলাই হলো, সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করলেন যে তার সরকার বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের যে সুপারিশ, সেই কমিশনের সুপারিশ গ্রহণ করেছেন। খুব গুরুত্বপূর্ণ একটা স্বীকারোক্তি। তিনি এমনও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এমনও জানান যে কমিশন যাদের দোষী সাব্যস্ত করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে সরকার। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে টানাটানি করতে চান না তারা। ঠিক এইভাবেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা আর এই বিষয়ে টানাটানি করতে চান না। কিন্তু তার সরকার বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের সুপারিশ গ্রহণ করেছেন। কবে বলছেন? 2017 সালের 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চে। এবার আসি আইন কি বলে। বিধানসভায় যে কোনো এরকম ধরনের বিচার বিভাগীয় কমিশন যদি থাকে, সেই বিচার বিভাগীয় কমিশনের হাতে যদি এরকম তথ্য দেওয়ার থাকে, কোনো একটা তদন্ত করতে বলা হয়, তাহলে সেই তদন্তটা করা হলে কমিশন যে রিপোর্টটা দেবে সেটা বিধানসভায় আনুষ্ঠানিকভাবে প্রথমত গ্রহণ করতে হবে। আমরা কি দেখলাম, মুখ্যমন্ত্রী এই সুপারিশ যে গ্রহণ করেছেন সেটা তিনি শহীদ সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন। নাম্বার 2, সরকারকে অ্যাকশন টেকেন রিপোর্ট সেটা বিধানসভায় কমিশন সুপারিশ হিসেবে পেশ করতে হবে। অর্থাৎ কমিশনের সুপারিশ কি ছিল, দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা করা হয়েছে, আইনসভার সদস্য অর্থাৎ বিধানসভার যে সমস্ত বিধায়করা রয়েছেন শাসক এবং বিরোধী পক্ষে, এবং তার পাশাপাশি সাধারণ মানুষকে জানাতে হবে। সরকার যদি ওই কমিশনের সুপারিশের ভিত্তিতে কোনো পদক্ষেপ করতে চায় তাহলে সরকারকে একটা এফআইআর দায়ের করে মামলা করে সেই বিষয়ে পদক্ষেপ করতে হবে। এটা হচ্ছে আইন বলে। কি হয়েছে? কমিশন তার প্রাথমিক রিপোর্টে সুপারিশ করেছিল নিহত 13 জনের পরিবারকে 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তৃণমূল কংগ্রেস সরকার কি করে? এই ক্ষতিপূরণ 2 লক্ষ টাকা করে দিয়েছে, আরো কিছু সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছিল। 2011 সালে এই কমিশন গঠিত হয়। 2014 সালে কমিশন জানায় তারা রিপোর্ট জমা দিয়েছে। 2017 সালে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে জানান তিনি রিপোর্ট গ্রহণ করেছেন। আর 2017 থেকে 2026 এই 9 বছরেও তৃণমূল কংগ্রেস সরকারে ছিল। এই 15 বছরে কি করেছে তৃণমূল কংগ্রেস সরকার হিসেবে বিধানসভায় অন্তত তৃণমূল কংগ্রেস জানায়নি। অর্থাৎ যে 21শে জুলাই শহীদদের নিয়ে এত দাবি দাওয়া, ইতিমধ্যেই কুণাল ঘোষকে, দোলা সেনকে আমরা দেখলাম ওই ভিক্টোরিয়া হাউসের সামনে, যেখানটায় এই 21শে জুলাইয়ের শহীদ দিবস মঞ্চ হয়, সেই মঞ্চের সামনে মাপজোক শুরু হয়ে গিয়েছে।
এবং অন্যদিকে ঋতব্রতরাও বলছেন, ওই গোষ্ঠীর পক্ষ থেকেও বলা হচ্ছেন তারাও নাকি একটা কর্মসূচি করবেন। কি কর্মসূচি করবেন জানি না, কিন্তু এই 21শে জুলাইয়ের মঞ্চ নিয়ে এত দাবি দেওয়া, এটা কি কুম্ভীরাশ্রু ছাড়া আর কিছু? মানে ওই কুমিরের চোখে জল বলে না? কারণ কি? কারণ 15 বছর কেটে গেল সেই ঘটনার পর, ক্ষমতায় থাকলো তৃণমূল কংগ্রেস সরকার, কিন্তু প্রথমত কমিশনের রিপোর্টটা কি সেটা প্রকাশ করা হলো না। কমিশন তার প্রাথমিক রিপোর্টে সুপারিশ করেছিল 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, 2 লক্ষ টাকা দিয়ে হাত তুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত, তৃণমূল কংগ্রেস তাকেই প্রথমে বিদ্যুৎ মন্ত্রী, পরে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছে। পুলিশের বড় পদে থাকা কিছু আধিকারিক কার্যত পুরস্কৃত হয়েছেন, আরো বড় পদ পেয়েছিলেন তারা। শহীদ দিবসের মঞ্চে দেব সোহমের নাচাগানা দেখেছে রাজ্যবাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 15 বছর ক্ষমতায় থাকলো, যারা 21শে জুলাইকে নিয়ে আজকেও তারা রাস্তায় থাকেন, কিন্তু 21শে জুলাই যারা ক্ষতিগ্রস্ত তাদের আজ অব্দি শাস্তি দেওয়া গেল না। মানে যাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত সেই রিপোর্টটা প্রকাশ্যে এলো না। যারা গুলি চালিয়েছিল, কার কথায় গুলি চালিয়েছিল, তাদের শাস্তি দেওয়া হলো না। আর যারা গুলি চালানোর নির্দেশ দিয়ে থাকার কথা, হিসেব মতো যার কথা, সেই স্বরাষ্ট্র সচিব, তাকেই তৃণমূল কংগ্রেস মন্ত্রী বানিয়ে দিল, পরে রাজ্যসভার সাংসদ বানিয়ে দিল। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ মমতাপন্থী, কালীঘাটপন্থী বা মমতার এটা হচ্ছে অবস্থান। আবার 2, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা ধরুন ঋতব্রত গোষ্ঠী, তৃণমূল তারা আজকে বলছেন তারাও নাকি 21শে জুলাই পালন করবেন। তারা নিজেদের দলের প্রতি দায় এবং দায়বদ্ধতার যে নিদর্শন রাজ্যবাসীর সামনে রেখেছেন, তারপরে রাজ্যবাসী অবশ্যই মূল্যায়ন করবেন যে আদৌ শহীদ দিবসের মঞ্চে ওঠার যোগ্যতা তাদের আছে কিনা। এছাড়া অর্থ ক্ষমতার দৌলতে তারা হয়তো কোনো একটা জায়গায় তারা এই কর্মসূচিটা পালন করতেই পারেন, কিন্তু তাদের নীতি, নৈতিকতা, দায়বদ্ধতা সব তো কৃত্রিম, সব তো ক্ষমতার জন্য। এটা কি অস্বীকার করা যায়? কারণ হঠাৎ করে যারা এই দলের হয়ে টিকিট পেয়ে জিতলেন, তারা হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ, তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, আর আমরা সব ধোয়া তুলসী পাতা। ভারতীয় জনতা পার্টির সরকার, তারা এই 2 রাজনৈতিক দলকে গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দেবে কি দেবে না, ওই জায়গায় পালন করতে দেবে কি দেবে না, সেটা পরবর্তী বিষয়, সেটা সরকারের বিষয়, প্রশাসনিক বিষয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কর্মসূচি পালন করার অধিকার একেবারেই এই দুপক্ষেরই, সেটা তৃণমূলের কালীঘাট গোষ্ঠী হোক বা ঋতব্রত গোষ্ঠী হোক, কারোরই আছে বলে আমি মনে করি না। কেন মনে করি না সেটা আপনাদের জানালাম। এই যারা 15 বছরে একটা জনকেও শাস্তি দেয়নি এই 21শে জুলাইয়ের ঘটনায়, তাহলে তারা কি দাবি করবে? আপনাদের একটা ছোট্ট তথ্য দিই, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কতগুলো এরকম বিচার বিভাগীয় কমিশন তৈরি হয়েছিল, কি কি ঘটনার প্রেক্ষিতে। সাঁইবাড়ি হত্যাকাণ্ড, চেয়ারম্যানের নাম বিচারপতি অরুণাভ বসুর আন্ডারে এটা হয়। বিজ্ঞপ্তির তারিখ ছিল 20শে জুলাই 2011। 21শে জুলাই হত্যাকাণ্ড, বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়, জানালাম এতক্ষণ 24শে জুলাই 2011। আমরি অগ্নিকাণ্ড, আমরিতে হয়েছিল অগ্নিকাণ্ড, আপনাদের অনেকেরই মনে থাকবে। বিচারপতি তপন মুখোপাধ্যায়, তার নেতৃত্বে বিজ্ঞপ্তির তারিখ ছিল 15ই ডিসেম্বর 2011। নৈনানে গুলি চালনা, বিচারপতি প্রবীর সামন্ত, 23শে জুলাই 2012। আনন্দমার্গী হত্যাকাণ্ড, বিচারপতি অমিতাভ লালা, 8ই মে 2013। হুল উৎসবে পুলিশের গুলি, বিচারপতি NN ভট্টাচার্য, 30শে মার্চ 2012। কাশীপুর বরানগর গণহত্যা, বিচারপতি DP সেনগুপ্ত, 12ই ডিসেম্বর 2011। রাজারহাটে জমি কেলেঙ্কারি, বিচারপতি RN রায়, 12ই ডিসেম্বর 2012। তেহট্টে গুলি চালানো, বিচারপতি অজয়নাথ সেন, 20শে ডিসেম্বর 2012। এতগুলোর বিজ্ঞপ্তির তারিখ আমি বললাম, এগুলো কিন্তু রিপোর্ট জমা পড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো কমিশন করেছেন, এর বাইরে কোনগুলো রিপোর্ট জমা পড়েছে? বিডিও কল্লোল সুরের মৃত্যু, বিচারপতি গীতেশ রঞ্জন ভট্টাচার্যের রিপোর্ট জমা পড়েছে। বিধায়ক মোস্তাফা বিন কাসেমের মৃত্যু, বিচারপতি DP সেনগুপ্তের তদন্তে ছিলেন, এটার রিপোর্ট জমা পড়েছে। সারদা সহ ভুয়ো অর্থলগ্নি সংস্থা কেলেঙ্কারি, বিচারপতি শ্যামল সেন, এটার রিপোর্ট জমা পড়েছে, কিন্তু সরকার গ্রহণ করেনি ততদিন অবধি। এগুলো বিচার বিভাগীয় কমিশনের কথা বললাম, যাদের বিজ্ঞপ্তির তারিখ রয়েছে, কিন্তু তাদের রিপোর্ট বিধানসভায় প্রকাশ হয়েছে কিনা বা রাজ্য সরকার গ্রহণ করেছে কিনা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।
আজ তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের যে সমস্ত শহীদরা ছিলেন তারা পেছনের সারিতে চলে গিয়েছেন, আর মঞ্চে দেব সোহমরা নাচাগানা করেছেন। এখন দেবরা আবার অন্য দিকে চলে গেছেন, এখন হয়তো সেখানে নাচাগানা হতে পারে, জানা নেই। কিন্তু প্রশ্ন উঠে যায়, শহীদদের প্রতি তৃণমূল কংগ্রেসের এটাই কি শ্রদ্ধাঞ্জলি? আপনারা বিচার করুন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই শহীদ দিবস তাদের পালন করার অধিকার রয়েছে কিনা। সেটা তৃণমূল কালীঘাট গোষ্ঠী হোক, সেটা ঋতব্রত গোষ্ঠী হোক, সেটা কাকলি ঘোষ দস্তিদার গোষ্ঠী হোক, এদের পালন করার অধিকার রয়েছে কিনা, এটা যথোপযুক্ত সম্মান তারা এতদিন গত 15 বছর দেখিয়েছেন কিনা, সেটা আপনারা বিচার করুন। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করুন। আমার প্রতিবেদন অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আমি তাদের কাছে আবারও আবেদন রাখবো, সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, নমস্কার।